আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2024 কোশ্চেন আলোচনা করব। তো দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 এই কোশ্চেনটা এসেছিল। তো প্রথমত আমরা একটা উদ্দীপকটা পড়ি। আচ্ছা, উদ্দীপকে বলতেছে, মুক্তিযোদ্ধা মালেক সাহেবের ছেলে রাফি ইউরোপের একটি দেশে বাস করে। দেশটি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ক্ষমতা প্রয়োগ করেছিল। কি করেছিল? সদস্য হিসেবে ক্ষমতা প্রয়োগ করেছিল। তার মানে কি, তিনি প্রবাসীদের ভূমিকা উল্লেখ করেছে এখানে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মালেক সাহেব বলেন, তিনি একজন মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে আহ্বানটি এখন সারা বিশ্বে কি সমাদৃত। দেখো, এখানে মূলত যে 7ই মার্চের ভাষণের কথা বলা হচ্ছে। কি বলা আছে? 7ই মার্চের ভাষণের কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, এবার কোশ্চেনগুলো দেখো, যে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে। কি বলতেছে? যে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে। এরপর খ নম্বর, যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন কেন, ব্যাখ্যা করো। কি, যে আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্র চালু করেছিল এটা ব্যাখ্যা করতে বলতেছে। গ নম্বরটা, যে মালেক সাহেবের বক্তব্যের সাথে তোমার পাঠ্য বইয়ের যে কোন বিষয়টি মিল রয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর কোশ্চেনটা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাফির বসবাসকৃত দেশটির ভূমিকা মূল্যায়ন করতে বলতেছে। কি, যে রাফির বসবাসকৃত দেশটির ভূমিকা মূল্যায়ন করো। এখন 4 নম্বর প্রশ্নের আমরা হচ্ছে কি ক নম্বর আনসারটা দেখি একটু, যে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে। আচ্ছা, ক নম্বর, যে বাঙালি জাতীয়তা বা জাতীয়তাবাদ হলো বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ভূখণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠা ঐক্যবদ্ধ কি একটা চেতনা। তো এই ঐক্যবদ্ধ চেতনাকে আমরা বলতেছি কি বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে। এরপর খ নম্বর, যে মৌলিক গণতন্ত্র চালু করা হয়েছিল কেন ব্যাখ্যা করো। যে সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে কি একটি ব্যবস্থা চালু করেছিল। তো মৌলিক গণতন্ত্র মূলত হচ্ছে কি, যে সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার একটা কি প্রক্রিয়া আর কি। এই ব্যবস্থায় পূর্ব বাংলা কি বলতেছে, এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি ছিল পরোক্ষ নির্বাচন একটা পদ্ধতি। কি ছিল? একটা যে পরোক্ষ একটা নির্বাচন পদ্ধতি ছিল। ঠিক আছে। তো এটা কি প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি না, এটা পরোক্ষ নির্বাচন পদ্ধতি। মানে কি, যে সরাসরি এখানে জনগণ ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা, যে মালেক সাহেবের বক্তব্যের সাথে আমাদের কি পাঠ্য বইয়ের যে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের কি মিল রয়েছে। আমরা জানি যে রাজনৈতিকভাবে চরম দুর্যোগময় এক পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান কি 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি কি বলতেছে, পশ্চিম পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা এবং বৈষম্যের ইতিহাস তুলে ধরেন। তিনি জাতিকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। তার এ ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ এক স্মরণীয় দলিল। কি, যে এক স্মরণীয় দলিল হয়ে আছে। ইউনেস্কো 2017 সালে শেখ মুজিবুর রহমানের ভাষণকে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে কি স্বীকৃতি দিয়েছে। কি দিয়েছে? বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে কি একটা স্বীকৃতি দিয়েছে। তো উদ্দীপকের মালেক সাহেবের স্বাধীনতা কি বলতেছে দেখো, যে উদ্দীপকে মালেক সাহেব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বলেন যে তিনি একজন মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। উক্ত বক্তব্যটি সারা বিশ্বে কি সমাদিত। মালেক সাহেবের বক্তব্যটির উপর কি বর্ণিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সাথে কি সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, যে ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখি। বলতেছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাফির বসবাসকৃত দেশ সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি, যে সোভিয়েত ইউনিয়ন একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে হচ্ছে কি অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, বর্তমান কি রাশিয়া। পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ সহ যাবতীয় মানবতা বিরোধী যে যাবতীয় মানবতা বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান। তিনি ইয়াহিয়াকে জানান যে কি বলতেছে, যে ইয়াহিয়া খানকে যে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য কি বলেন। সোভিয়েত পত্র পত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। কি করে? যে বিশ্ব জনমত সৃষ্টিতে কি সহায়তা করে। এছাড়া ভারতের সক্রিয় সহযোগিতায় আন্তর্জাতিক ফোরামে কি করে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে প্রচারণা চালায়।
তো উদ্দীপকে বলা হয়েছে যে রাফি ইউরোপের একটি দেশে বাস করেন। কি করে? রাফি ইউরোপের একটি দেশে বাস করে, দেশটি আমাদের পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ক্ষমতা প্রয়োগ করেছিল। এতে বোঝা যায় যে রাফির বসবাসকৃত দেশটি হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান কি রাশিয়া। তো উপরের আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের রাফির বসবাসকৃত দেশ সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়লাভের ক্ষেত্রে কি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। তো আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধে যে কি সোভিয়েত ইউনিয়ন একটি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারা কি ভেটো প্রদান করেছিল। তো দেখো এর মাধ্যমে আমরা কি বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।